সরকারি গুন্ডা লেলিয়ে দিয়ে গোটা চত্বরটাকে, করুণাময়ী চত্বর, বিকাশ ভবন চত্বরকে ঘিরে ফেলে ছাত্রছাত্রীদের ওপর মারধর করা, লাঠিচার্জ করা, সেই পরিকাঠামো, সেই পরিকল্পনা, সেই প্ল্যানিং করবার দপ্তর হলো বিকাশ ভবন। ওটা ওনার নিজের সম্পত্তি নয় বা তৃণমূলের সম্পত্তি নয়। এডুকেশন, সরকারি শিক্ষা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সরকারি ব্যয় বৃদ্ধি, এই সমস্তটা সম্পর্কে তাদের কি মনোভাব, ছাত্রছাত্রীদের কি মনোভাব, সে বিষয়ে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে যাবেন, কথা বলবেন। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা যে কোনো সুস্থ গণতান্ত্রিক পরিবেশে। কিন্তু বোঝা গেল শিক্ষামন্ত্রী মনে করছেন বিকাশ ভবনটা তৃণমূলের দপ্তর। আমরা গতকাল এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম এবং এসএফআই বিকাশ ভবনের ভেতর পৌঁছেছিল। এটা বুঝিয়ে দেওয়া হলো শিক্ষামন্ত্রীকে, এই শিক্ষা রাজ্যের শিক্ষামন্ত্রীকে আমরা দিয়ে এলাম যে বিকাশ ভবন রাজ্যের শিক্ষার দপ্তর। পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে কিভাবে, পুনরুদ্ধার করা যেতে পারে কিভাবে, সেই পরিকাঠামো, সেই পরিকল্পনা, সেই প্ল্যানিং করবার দপ্তর হলো বিকাশ ভবন। ওটা ওনার নিজের সম্পত্তি নয় বা তৃণমূলের সম্পত্তি নয়। এর আগেও আমরা দেখেছি অন্যান্য তৃণমূলের ছাত্র সংগঠন, টিএমসিপির সব মাতব্বররা তারা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর চেম্বারের ভেতরে গিয়ে আড্ডা জমায়, সেটা অ্যালাউড। কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা তারা শিক্ষামন্ত্রীর কাছে যাবে, সেটা অ্যালাউড নয়। কোন রাজ্যে আমরা রয়েছি? গোটা রাজ্যের পড়াশোনার কাঠামোটাকে এরা ধ্বংস করতে চাইছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে গতকালের বিকাশ ভবন অভিযান, যে অভিযানের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী শূন্য পেয়েছেন এই ভয়ে, মানে শূন্য পাওয়া ছাত্র সে স্বাভাবিকভাবেই মার্কশিটটা নিতে চায় না। সেরকমই রাজ্যের শিক্ষামন্ত্রী মার্কশিটটা নিতে তো চাইলেনই না, উল্টে সরকারি গুন্ডা লেলিয়ে দিয়ে গোটা চত্বরটাকে, করুণাময়ী চত্বর, বিকাশ ভবন চত্বরকে ঘিরে ফেলে ছাত্রছাত্রীদের ওপর মারধর করা, লাঠিচার্জ করা, ছাত্রীদেরকে টার্গেট করে একদম মার্কিং করে, ম্যান মার্কিং করে মারধর করা হয়েছে। ফ্রেশ রিক্রুট একদিকে যেমন করতে হবে, তেমনি তার পাশাপাশি যারা যে কোনো পরীক্ষা হলে যে কেউ সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এখানে সেই রেস্ট্রিকশানটা করে দেওয়ার, মানে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কোনো রেস্ট্রিকশানের কথা বলতে পারি না যে স্বচ্ছ প্রক্রিয়া যখন চালু হবে তখন এরা হচ্ছে যে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং এরা অংশগ্রহণ করতে পারবে না। এই রেস্ট্রিকশান কোনোদিনই কোনো প্রগতিশীল, দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে করা উচিত নয়। কিন্তু ইমিডিয়েট প্রক্রিয়াটা চালু হওয়া দরকার, স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ চালু হওয়া দরকার এবং সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা যারা চান সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করে স্বচ্ছভাবে চাকরি পেতে, কাজের সন্ধান এমন জায়গায় পৌঁছেছে যেখানে গ্রাম বাংলায় মানুষ জমি জমা বিক্রি করে তৃণমূল যে কাটমানি স্ট্রাকচার তৈরি করেছে, আজকে সেই কাটমানি স্ট্রাকচারের বলি তো এই মানুষগুলো। অতএব কাউকে বাদ দিয়ে দেওয়ার কথা আমরা বলছি না, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হোক। সেই প্রক্রিয়ার মধ্যে যে মানুষ চাইবেন স্বচ্ছভাবে প্রক্রিয়াটায় অংশগ্রহণ করতে, তারা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করুক। রাজ্যের সরকারকে দায় নিতে হবে। এরা যুক্ত হতে পারবে, এরা পারবে পরীক্ষা দিতে, এরা পরীক্ষা দিতে পারবে না, এই রেস্ট্রিকশান আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কোনোদিনই এই ধরনের কোনো রেস্ট্রিকশানের কথা আমরা বলি। অ্যাডভোকেট, আইনজীবী, উনি আইনজীবীর জায়গা থেকে ওনার যা মনোভাব, সেই মনোভাব উনি হয়তো রেখেছেন। উনি সেটা বলতে পারবেন যে কোন আইনের কোন প্রেসিডেন্স ইত্যাদি কী জায়গা আছে, সেগুলো আমাদের জানার কথা নয়, 1 নম্বর। 2 নম্বর কথা, আমাদের কি মনোভাব? আমাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং এই আলাদা করবার দায় সরকারের। সরকারকে দায়িত্ব নিতে হবে, বিচার ব্যবস্থার এই দায় নয়। যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয়, যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্টেড করবার প্রক্রিয়াটা। তাহলে সেই প্রক্রিয়াটা কেন থেমে গেল? সেই প্রক্রিয়াটা কত দূর এগোলো? সরকারের ভূমিকা কি? সরকার অযোগ্য বলে যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবে না?
বা চাকরিতে তারা বহাল থাকবে না? 26,000 পদ যদি এখন গোটা প্যানেলটা যদি এখন বাতিল হয়, তাহলে আরও বছর দুয়েক সময় লেগে যাবে এই নিয়োগটা করতে। তাহলে 2 বছর ধরে রাজ্যের স্কুলগুলো যেখানে শিক্ষক নিয়োগ দরকার সেই স্কুলগুলো ফাঁকা পড়ে থাকবে। ইমিডিয়েট যোগ্য অযোগ্য আলাদা করে যারা যোগ্য তারা তাদের চাকরি বহাল রাখা, এবং যারা অযোগ্য হিসেবে প্রতিপন্ন হয়েছে তদন্তের মাধ্যমে প্রয়োজনে তাদের রিএক্সামিন করা হোক, তার মানে স্বচ্ছ পদ্ধতিতে রিএক্সামিনেশনের মাধ্যমে তারা উঠে আসুক। কিন্তু এই মিশিয়ে দেওয়া গোটাটাকে, এইটা কোনো পদ্ধতি হতে পারে না এই সমস্যার বা এই সংকটের সমাধানের। আগামী দিনে এই লড়াই আরও প্রসারিত হবে, এই বিকল্প শিক্ষানীতি মানুষের কাছে পৌঁছে যাবে। 342 নম্বর স্টল, 342 নম্বর স্টল থেকে এই বিকল্প শিক্ষানীতি সংগ্রহ করা যাবে, এবং একই সাথে এই বিকল্প শিক্ষানীতি আজ থেকে রাজ্যের নানান কোণায় মানুষের কাছে, শিক্ষানুরাগী মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তাদের মতামত নেওয়া হবে। এই বিকল্প শিক্ষানীতিকে আরও বেশি আপ টু ডেট করে আরও কতভাবে বিকল্পের সন্ধান সামনে রাখা যায় তার ব্যবস্থা করা হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গতকাল রাতে আমরা দেখেছি সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে, 9mm পিস্তল, আরও বোধহয় কিছু AK-47 ইত্যাদি এই ধরনের বেশ কিছু অস্ত্র, আগ্নেয়াস্ত্র সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে পাওয়া যাচ্ছে। কি অবস্থা তাহলে রাজ্যে? এই ঘটনাগুলোই তো প্রমাণ করে দিচ্ছে যে গতকাল ব্রাত্য বসুর সঙ্গে দেখা করাটা, ওনার সাথে কথা বলাটা প্রয়োজনীয় ছিল। রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, অথচ কলেজ ক্যাম্পাস থেকে, যে কলেজ ক্যাম্পাসের পরিকাঠামো শেষ করে দেওয়া হয়েছে দিনের পর দিন, যে কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মুক্ত স্বাধীনভাবে কথাবার্তা বলার, ঘোরাফেরা করবার জায়গা নেই, নিরাপত্তা নেই, দীর্ঘদিন ধরে আমরা বলছি ক্যাম্পাস সিকিউরিটি চুলোয় গেছে, সেই কলেজ ক্যাম্পাসগুলোর সামনে থেকে যদি এখন এই ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, তাতে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগবে ছাত্রছাত্রীরা, বাবা মায়েরা, শিক্ষকরা, প্রত্যেকে। কি ঘটনা, কেন ঘটলো, তদন্ত করতে হবে তো, কারা যুক্ত। সুরেন্দ্রনাথ কলেজের আশপাশের তৃণমূলের মাতব্বররা, তারা কার্যত কলেজটাকে ঘিরে রাখে এমনভাবে নিজেদের কাটমানির সোর্স অফ ইনকামের জায়গা করবার জন্য, যে ওই কলেজে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবার মতন কোনো পরিবেশ তারা রাখেন। এই পরিবেশ বদলাতে হবে। রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে, এবং সেই বার্তাও এই বিকল্প শিক্ষানীতির মাধ্যমে আমরা দিয়েছি, এবং এর আগেও এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি।